না, যেহেতু একটি রায় হয়েছে অবশ্যই ভালো। কিন্তু আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র রায় ঘোষণার মাধ্যমে গণহত্যার বিচার শেষ করা যাবে না। হাসিনা ভারতে পালিয়ে থাকবে আর এইভাবে আপনি রায় দিবেন আর বলবেন যে আমরা তো বিচার করতেছি, এটা আমি মানতে রাজি না। আমার কথা হলো যে হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সাথে কাদের, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, যাকে সবাই হাসাও মাহমুদ বলতো, এরকম যত মাহমুদ আছে সব মাহমুদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর জন্য যত ধরনের কূটনৈতিক তৎপরতার প্রয়োজন আছে সেটা সরকারকে করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় যদি হাসিনাকে ফিরিয়ে আনা না যায়, আমি মনে করি যে এই সরকারের আন্তর্জাতিক কূটনীতিক ব্যর্থতা হিসেবেই কিন্তু আমরা মনে করব। সুতরাং সরকারকে বলবো যে আপনারা ঠিক আছে বিচার করতেছেন ভালো, কিন্তু তাদেরকে ফিরিয়ে না আনলে, তাদেরকে ফাঁসিতে না ঝুলালে আবু সাইদের যে হত্যা করা হলো সেই বিচারটা আপনি কেমনে করবেন? মুগ্ধকে হত্যা করা হলো, ওয়াসিমকে হত্যা করা হলো, এরকম অসংখ্য শিক্ষার্থী, জনতা, শ্রমিক, প্রায় 2000 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, 30,000 আহত যোদ্ধা। যেটি হেলাল ভাই বললেন যে বিএনপির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমিও ছিলাম। সেখানে কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে, কারোর মা বক্তব্য রেখেছে, কারোর বাবা রেখেছে, কারোর বোন রেখেছে, এমনকি 14-15 বছর যারা গুমের শিকার হয়েছে সেই সকল পরিবারের সদস্যরা, মেয়েরা, তাদের সন্তানরা, বাবারা, মায়েরা বক্তব্য রেখেছে। একটা পর্যায়ে আমি দেখলাম যে এই বক্তব্য শুনতে গিয়ে জনাব তারেক রহমান তিনি কিন্তু কেঁদে ফেলিয়েছেন। যদিও সেখানে যারা ছিল, আমি নিজেও কিন্তু আমার চোখ দিয়ে অশ্রু ধরেছে, যারা ছিল সবাই কিন্তু সেই শোকাহত হয়েছে। তো এই ধরনের নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞের ঘটনা যে ঘটিয়েছে মাফিয়া রানী, সেই মাফিয়া রানীকে যদি বাংলাদেশে আপনি ফিরিয়ে না এনে শুধু রায় ঘোষণা করেন, এটা আসলে এক ধরনের বিচারের নামে প্রহসন। একই সাথে ওবায়দুল কাদের সে কি বলেছিল? সে কিন্তু বলেছিল যে এদেরকে ঠান্ডা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, অর্থাৎ এই মাস্তানদেরকে, ক্যাডারদেরকে ওবায়দুল কাদের লেলিয়ে দিয়েছিল। এটা তো আমরা সবাই দেখেছি। সুতরাং সেই কাদেরকে যদি আপনি এখন ফিরিয়ে না আনেন, সেটা দুঃখজনক। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এরপরেও বাংলাদেশের গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে, ওবায়দুল কাদেরের বক্তব্য প্রচার করছে। তারা কি ভুলে গিয়েছে যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ অনলাইন এবং অফলাইনে? যদি এখন কাদেরের বক্তব্য এদেশের গণমাধ্যম প্রচার করে এবং সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কিসের নিষিদ্ধ, কিসের বিচার? আওয়ামী লীগের তো কোনো বিচার আমি হয়েছে বলে আমার কাছে মনে হয় না। বিচার আপনি করেন, খুব ভালো কথা, কিন্তু ওই যে বলছেন না যে শেখ হাসিনা দৃশ্যমান কারাদণ্ড, আমরা চাই দৃশ্যমান বিচার। আর সেই বিচার কি? হাসিনাকে জনসম্মুখে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আমাদের ইসলামে অনেক অপরাধের জনসম্মুখে পানিশমেন্টের ব্যবস্থা আছে না? কেউ চুরি করলে হাত কেটে নেওয়া আছে না? এরকম তো আছে, যদিও সে ধরনের ইসলামিক শাসন ব্যবস্থা তো বাংলাদেশে নাই। আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে কিছু নজির স্থাপন করা দরকার। আওয়ামী লীগের কিছু পান্ডাদের এমন শাস্তি দেওয়া দরকার যে শাস্তি দেশের জনগণ একদম সরাসরি দেখতে পারে। যেমনিভাবে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা হচ্ছে, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, আমি মনে করি তাদের পানিশমেন্টটাও আসলে লাইভ টেলিকাস্ট করা হোক। যদি দৃশ্যমান সরাসরি আপনি না করতে পারেন, অন্তত লাইভে দেখাইতে হবে যে অমুককে ফাঁসি দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? মানুষ ভয় পাবে, আর কেউ হাসিনা হয়ে উঠতে চাইবে না, আর কেউ কাদের হয়ে উঠতে চাইবে না, আর কেউ সালমান এফ রহমান হয়ে উঠতে চাইবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই দৃশ্যমান বিচারের দিকে যেতে হবে, শুধুমাত্র দৃশ্যমান কারাদণ্ড না। কারাদণ্ড দিয়ে কি করবেন? এটা দিয়ে তো তাদের কোনো কিছু হচ্ছে না। ওরা তো ওইখানে পোলাও মাংস খাইতেছে, খুব আরামে রয়েছে। নরেন্দ্র মোদী তো আওয়ামী লীগকে ব্যাপক প্রোটেকশন দিচ্ছে। তো মোদী কেন আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, এই জবাব কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতে পারে না? ভারত যদি জবাব না দেয়, আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে, সেখানে মামলা করুক, সেখানে যাক সরকারের পক্ষ থেকে। সরকার তো এখনো পর্যন্ত সেখানে যায়নি। তাহলে সরকার আসলে কিসের দৃশ্যমান বিচার করতেছে আমি জানি না। আমি এটাকে পজিটিভভাবে দেখছি, কিন্তু আমি সন্তুষ্ট না। পজিটিভভাবে হ্যাঁ বিচার শুরু হয়েছে, যেটি হেলাল ভাই বললেন যে একটা গোষ্ঠী বলতো
যে বিচার শেষ হওয়ার আগে কোনো ইলেকশন নয়, বিচার শেষ হওয়ার আগে কোনো আপনার নির্বাচন নয়, এই ধরনের কথাবার্তা বলতো। তো যাই হোক, তাদেরকে আবার চোখে ধুলা দেওয়ার জন্য সরকার এই ধরনের রায় দেওয়া শুরু করলো কিনা সেটিও একটি বিষয় যে সরকার যেহেতু ইলেকশনের দিকে যেতে বাধ্য, সামনে তো ইলেকশনের দিকে যাবে, তো সেক্ষেত্রে ওই মহলকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের রায় শুরু করলো কিনা। বাট রায়ের মাধ্যমে বিচার হয় না, এটা আপনাকে মানতে হবে। শুধু রায় কোনো বিচার না। এই রায় দিচ্ছেন শেখ হাসিনার কি হচ্ছে, কাদেরের কি হচ্ছে, কারোর কিচ্ছু হবে না। আপনি ছাত্রলীগের সাদ্দামকে ফিরিয়ে আনেন, আপনি ইনানকে ফিরিয়ে আনেন, শয়নকে ফিরিয়ে আনেন। ওই শয়ন ছেলেটা কি বলেছিল, আমার হলের সিনিয়র, আমার 1 বছরের, একসাথেই উঠা বসা হলে আমরা বেশ ভালো ছিল। সে ছাত্রলীগের ক্যাডার হওয়ার পরে তার কথাবার্তাই পরিবর্তন হয়ে গেল। সে 15 জুলাই, আমার মনে আছে, 15 জুলাই যখন নারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঞ্ছিত করা হয়, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়, তখন সে বলেছিল যে ছাত্রলীগ যদি ফু দেয় 5 মিনিটে সব মাঠ ছেড়ে দিবে। এরপরে কি হয়েছে? ওরা তো 5 মিনিটও লাগে নাই। ওরা তো, হাসিনা তো মনে হয় জনগণ খবর পাওয়ার আগেই 1 সেকেন্ডও লাগে নাই, তার মধ্যে পালিয়ে চলে গেছে। সুতরাং আওয়ামী লীগের দৃশ্যমান বিচার হতে হবে। আওয়ামী লীগের অবশ্যই যারা অপরাধী, দেখেন আরেকটি বিষয় বলি, আপনি যে বিচার করতে চাচ্ছেন, সবাইকে হাসিনা কি সবাইকে নিয়ে পালিয়ে গেল? আমরা তো জানি শুধুমাত্র রেহেনাকে নিয়ে পালিয়ে গেছে। তাপস কি হলো? হেলাল কি হলো? হেলালের বাসা তো মানে আমাদের ভাই হেলাল, কিন্তু আরেকজন হেলাল কিন্তু শেখ হেলাল আছে খুলনার, সে কোথায় গেল? তার ছেলেমেয়েরা কই গেল? আমরা তো আরও এরকম অনেককে দেখেছি, তারা কোথায় গেল? আওয়ামী লীগের শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করে নাই। এমনকি যারা আসলে ডিসিশন মেকিংয়ে ছিল, এদের কেউই গ্রেপ্তার হয়নি। যারা জয়ের খুব ঘনিষ্ঠ ছিল, সেই আরাফাত, গং, এরা কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এছাড়া দেখেন সিআরআই, যেটি আসলে একটি গুজব সংস্থা, এদেরকেও গ্রেপ্তার হয়েছে। সেখানে অনেক সাংবাদিক কিন্তু ছিল বাংলাদেশের, কেউ গ্রেপ্তার হয়নি। আমি সর্বশেষ বলতে চাই, দেখেন যেটি বলা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তারাই তো এই ধরনের নির্বাচনের মেকানিজম সেট করেছে, যেটি আসলে হাবিবুল আওয়াল এই মুহূর্তে বলতেছে। গণমাধ্যমে সংবাদ হয়ে এসেছে না যে ডিজিএফআই বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, এনএসআই, এসবি, তারাই মূলত নির্বাচনী মেকানিজম করেছে। আপনি পুলিশের হয়তো হাতে গোনা কয়েকজনকে ধরেছেন, পুলিশ প্রধানকে ধরেছেন, আব্দুল্লাহ আল মামুনকে, কিন্তু আমার প্রশ্ন হলো যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, সেই ডিজিএফআই, এনএসআই, এসবির কয়জনকে আপনি পানিশমেন্টের আওতায় এনেছেন? তারা কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, এনএসআইতে মোটামুটি 90% ছাত্রলীগ থেকে নিয়োগ দেওয়া হতো, 90%। সেই 90%-এর 9 জনকে আপনি শাস্তি দিয়েছেন। তো এই গোয়েন্দা সংস্থা বহাল রেখে আপনি আগামী নতুন বাংলাদেশ গঠন করবেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। ডিজিএফআই যারা আয়নাঘর তৈরি করলো, তাদের একজনকে পানিশমেন্ট সরকার দিতে পেরেছে। তাহলে আয়নাঘরটা আপনি বের করলেন, আয়নাঘরের কারিগরকে আপনি কেন বের করতে পারলেন না? আপনি এই যে এসবির মনিরুল, ওরা কি করেছে? মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষকে জঙ্গি বানিয়েছে। তো এই মনিরুলদের কয়জনকে আপনি পানিশমেন্টের আওতায় আনতে পেরেছেন? বাংলাদেশের কোনো কিছু পরিবর্তন হয়নি। ঠিক একই দৃশ্য সচিবালয়, আপনি যান সেখানে, শেখ হাসিনার বান্ধবীরা এখন সচিব, শেখ হাসিনার বান্ধবীরা, এবং শেখ হাসিনার যে মন্ত্রিসভা ছিল তাদের দশররা কিন্তু এখনো পর্যন্ত সচিব। এখন এই সরকার কি করেছে? এই সরকার নামে মাত্র কয়েক জায়গায় রদবদল করেছে। দেখেন এই 14-15 বছরে যারা আসলে আপনার বঞ্চনার শিকার হয়েছিল, তাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে প্রমোশন দেওয়া হয়নি, অনেককে ওএসডি করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে তার দায়িত্ব কী ছিল? যারা বৈষম্যের শিকার, যাদেরকে বাধ্যতামূলক চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, অন্যদের প্রমোশন দেওয়া। কিন্তু এই উপদেষ্টা পরিষদ কি করেছে জানেন? এই উপদেষ্টা পরিষদ তারা সিদ্ধান্ত নিল, তারা মনে করলো যে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই, তাদেরকে বড় বড় সচিব বানাই, বড় বড় পদে বসাই, তারা তো আসলে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, ওই দলের কথা মতন চলবে, আমরা তো আমাদের কাজ করতে পারবো না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের সচিবদের মাথায়, আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে যতটা কাজ করানো যায় সেটিই ভালো। ফলাফল কি হলো? সরকারের প্রায় 1 বছর অতিক্রম করতে যাচ্ছে, এখনো পর্যন্ত মানুষ বলছে আগেই তো ভালো ছিলাম, বলতেছে না? 1 বছর এখনো পর্যন্ত তারা সংস্কারের কোনো কিছু শুরু করতে পেরেছে? আলোচনায় করে যাচ্ছে, খুব ভালো কথা আলোচনা। কিন্তু আপনি যেগুলো দলগুলো তো আপনার কাছে শুরুতে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে আপনি কমন
সেই কমনগুলো আপনি সংস্কার করে ফেলতে পারতেন না? বিচার বিভাগের জন্য আপনি আলাদা সচিবালয় গঠন করতে আবার কিসের সংস্কারের প্রয়োজন?